বলেছি ইতিমধ্যে যে আমাদের ট্রান্সপারেন্সি ন্যাশনাল বাংলাদেশের যে টার্গেট বাংলাদেশে রাষ্ট্র কাঠামোকে সুশাসন এবং দুর্নীতি প্রতিরোধক যে আমরা বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকি সেটা আমরা দীর্ঘদিন করে আসছি গবেষণা এবং গবেষণালব্ধ তথ্য জ্ঞান ভিত্তিক যে পরামর্শ কার্যক্রম আমাদের টিআইডি শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছিস না? জিনিসগুলো আপনারা সবাই যদি কথা বলে তাহলে কিন্তু শুনতে পাবেন। আপনারা যদি একটু সাইলেন্ট হন আমার মনে হয় একটু আমাদের এখানে আজকে চেঞ্জ করে দেব। এটা আমার দোষ ভাই, আমার 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 ভয়েসটা লো। হ্যাঁ, এখন শোনা যায়? আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে আমরা ট্রান্সপারেন্সি ন্যাশনাল বাংলাদেশ, আপনারা জানেন, বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠান দুর্নীতি প্রতিরোধে সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমরা বিভিন্ন গবেষণা কার্যক্রম করে থাকি ধারাবাহিকভাবে, এবং গবেষণালব্ধ তথ্য এবং তার উপর নির্ভর করে যে অধিক পরামর্শ কার্যক্রম সেটি আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, সরকার, সরকারের বাইরে অংশীদার সবাইকে মিলে এনগেজ করে বা সংযুক্ত করে আমরা ইতিবাচক পরিবর্তনের সহায়ক ভূমিকা পালন করার চেষ্টা করে থাকি। এবং তারই ধারাবাহিকতায় আমরা জানি যে আজকে আমাদের যে গবেষণা প্রতিবেদনটি সেটি হচ্ছে যে আমাদের কর্তৃত্ববাদ সরকারের পতনের 100 দিনে যেভাবে কাটলো বাংলাদেশে, সেই বিশেষ করে সকল অংশীদার, সরকার সহ অন্যান্য অংশীদার তাদের যে ভূমিকা এবং তাদের কার্যক্রমে পর্যবেক্ষণ আমরা করেছি। এটা ঠিক সাধারণত যেখানে গবেষণা ডায়াগনস্টিক স্ট্র্যাটেজি বা জরুরি সেই জাতীয় কাজ নয়, ঠিক যেটা আমরা ট্র্যাকিং করি, পর্যবেক্ষণ প্রক্রিয়া, তার অংশ হিসাবে আমরা আজকে কাজটি প্রতিনিধি আপনাদের সামনে আপনাদের মাধ্যমে উপস্থাপন করছি। আপনাদের মনে আছে যে প্রেক্ষিতে তো আমরা সবাই জানি বাংলাদেশের অভূতপূর্ব সম্ভাবনার সামনে দাঁড়িয়ে এবং সেই লক্ষ্যে সারা দেশবাসী সরকার কাজ করছে। আমরা নতুন বাংলাদেশ, যার মধ্যে আমাদের ছাত্র জগতার আন্দোলনের মূল অভিষ্ট নতুন বাংলাদেশ, এবং তার আওতায় দুটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি হচ্ছে যে রাষ্ট্র সংস্কার এবং অন্যটি হচ্ছে যে নতুন রাজনৈতিক সামাজিক সমঝোতা। এটি আমাদের ছাত্র আন্দোলনের জাতীয় জাতীয় ম্যানিফেস্টো হিসাবে সেটা প্রতিষ্ঠিত হয়েছে। সেই লক্ষ্যটাকে, সেই বিষয়টাকে সামনে নিয়ে আমাদের সরকার সহ সরকার সহ অন্যান্য অংশের কাজ হচ্ছে। সেই কাজটা আমরা কতটুকু ইতিবাচক, কতটুকু কোথায় ঝুঁকি আছে বা কোথায় আরো সম্ভাবনা রয়েছে সেগুলো চিহ্নিত করা আমাদের দায়িত্ব। সেই হিসাবে আমরা হাতে নিয়েছি। শুরু থেকে যেটা আপনাদেরকে ইতিমধ্যে আগে জানানো হচ্ছে, যারা অংশগ্রহণ করেছেন তাদের অংশগ্রহণ নির্ধারিত না করে আমাদের প্রতিবেদনের যে মূল প্রতিবেদক উপস্থাপনার জন্য অনুরোধ করছি, এবং তার উপস্থাপনার পর আমি প্রসারিত পর্যবেক্ষণ এটা সাধারণত করে থাকি আমার মুখ্যমন্ত্রী আমাদের যে বিষয়গুলোর উপর বিশেষ গুরুত্ব দিতে সেগুলো উপস্থাপন করছেন। তার সাথে ছিলেন আমাদের তিনজন সহকর্মী। আপনার নাম হচ্ছে আমাদের উদ্বোধন গবেষণা ফেলো এবং মোহাম্মদুল কালাম তিনি উদ্বোধন গবেষণা ফেলো, ফারহানা রহমান গবেষণা ফেলো এবং মোহাম্মদ মুস্তফা রহমান সহযোগী গবেষণা ফেলো। তাদের সাথে কাজ করেছেন আমাদের গবেষক তথ্য সংগ্রহকারী দল, এবং পুরো প্রতিবেদনটি প্রণয়ন এবং আমাদের আজকে প্রতিবেদন নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের একটু ধৈর্য ধরতে প্লিজ। আচ্ছা ঠিক আছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনা প্রবাহে নজিরবিহীন সহিংসতা, রক্তপাত ও ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটে এবং দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে প্রধান উপদেষ্টা সহ 29 জনের উপদেষ্টা পরিষদ সংবলিত অন্তর্বর্তী সরকারের কার্যক্রম চলমান রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার মূল প্রত্যাশা একটি বৈষম্যহীন, সম অধিকার ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নতুন বাংলাদেশ গড়ার উপযোগী রাষ্ট্র কাঠামো এবং নতুন রাজনৈতিক ও সামাজিক বন্দোবস্ত নিশ্চিত করা। মূল অভিষ্ট জনপ্রতিনিধিত্ব, সরকার ও প্রশাসনিক ব্যবস্থা ও চর্চায় আমূল পরিবর্তন, যেখানে জনগণের রায় ও অর্জিত ক্ষমতায় এবং জনগণের কাছে কার্যকর জবাবদিহিতার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের সময় এবং পরবর্তী সময়ে বিভিন্ন চ্যালেঞ্জ আমরা লক্ষ্য করেছি। এর মধ্যে প্রধান চ্যালেঞ্জগুলো ছিল দুর্বল অর্থনীতি, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, সব খাত ও প্রতিষ্ঠানের ব্যাপক দলীয়করণের কারণে কথিত সরকারি সমর্থক ও সুবিধাভোগী গোষ্ঠীর অসহযোগিতা, দুর্বল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দুর্নীতিগ্রস্ত সেবা ব্যবস্থা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা এবং বেশ কয়েক ধাপের প্রাকৃতিক দুর্যোগ। কর্তৃত্ববাদী সরকার পতনের পর ছাত্র জনতার প্রত্যাশার মধ্যে যেগুলি উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে আইনের শাসন, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বৈষম্য বিরোধী আন্দোলন ও তার পূর্বে সংঘটিত অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার, ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ তালিকা প্রণয়ন, সহায়তা ও পুনর্বাসন করা হবে। অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধার করা হবে, যার মধ্যে মূল্যস্ফীতি হ্রাস করা, বাজার ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, রিজার্ভ বৃদ্ধি এবং পাচারকৃত অর্থ ফেরত আনা। দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও প্রশাসন, রাষ্ট্র, রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থার সংস্কার, যার মধ্যে রয়েছে সংবিধান, রাজনৈতিক দল এবং নির্বাচনী ব্যবস্থা, বিভিন্ন খাত ও প্রতিষ্ঠান ভিত্তিক সংস্কার, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, যেটি দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণ নির্বাচনের মধ্যে হবে, এবং তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রধান লক্ষ্য। এই সংক্রান্ত প্রতিষ্ঠানের কার্যকারিতার উপর গবেষণা অতি পরামর্শ টিআইবির ধারাবাহিক কার্যক্রমের অংশ। ইতিপূর্বে বিভিন্ন সময়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত রাষ্ট্রীয় ও সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি টিআইবির পক্ষ থেকে পর্যবেক্ষণ করা হয়েছে। দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র, সুশাসন ও শুদ্ধাচার প্রতিষ্ঠার জন্য রাষ্ট্র কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের কাছে টিআইবি পক্ষ থেকে 28 আগস্ট সুপারিশমালা প্রস্তাব করা হয় এবং পরবর্তী সময়েও খাতভিত্তিক বিভিন্ন পলিসি ব্রিফ আমরা তৈরি করছি। রাষ্ট্র সংস্কারের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার সহ সকল অংশীজনের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ এবং এই পরিপ্রেক্ষিতে বর্তমান গবেষণার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যেখানে কর্তৃত্ববাদী সরকার পতনের পর 100 দিনের ঘটনা প্রবাহের উপর পর্যবেক্ষণ ভিত্তিক প্রতিবেদন আজকে উপস্থাপন করা হচ্ছে। এই গবেষণার প্রধান উদ্দেশ্য কর্তৃত্ববাদী সরকার পতনের পর 100 দিনের ঘটনা প্রবাহ ও বিভিন্ন অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা এবং সুনির্দিষ্ট উদ্দেশ্যগুলোর মধ্যে হচ্ছে অন্তর্বর্তী সরকারের গৃহীত রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করা, রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের ভূমিকা পর্যালোচনা করা এবং রাষ্ট্র পরিচালনা ও সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা। এই গবেষণার যে বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে সেগুলো হচ্ছে রাজনৈতিক প্রেক্ষিত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার, আইনের শাসন ও মানবাধিকার, অনিয়ম দুর্নীতি প্রতিরোধ ও অর্থ পাচার রোধ, অর্থনৈতিক স্থিতিশীলতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্য অধিকার, স্থানীয় সরকার ব্যবস্থা এবং অন্যান্য বিভিন্ন খাতের উপর পর্যবেক্ষণ।
এই গবেষণায় অন্তর্বর্তী সরকার ও অন্যান্য অংশীজনের রাষ্ট্র সংস্কার, দুর্নীতি প্রতিরোধ, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সংক্রান্ত কার্যক্রম চিহ্নিত করা হয়েছে। গুণগত গবেষণা পদ্ধতি অনুসরণ করে প্রধানত গুণগত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে, তবে ক্ষেত্র বিশেষে পরিমাণগত তথ্য ব্যবহার করা হয়েছে। প্রাথমিকভাবে তথ্য সংগ্রহ করার পর অন্যান্য উৎস থেকে তথ্যের যথার্থতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা হয়েছে। তথ্যের উৎসের মধ্যে রয়েছে সংশ্লিষ্ট সরকারি পরিপত্র, অধ্যাদেশ ও বিধিমালা, সংবাদপত্র ও ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ, প্রবন্ধ, মতামত ও বিশ্লেষণ, রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, গবেষক, সাংবাদিক, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রকাশিত সাক্ষাৎকার এবং সরকারি ও অন্যান্য বিভিন্ন ওয়েবসাইট। এই গবেষণার সময় ছিল আগস্ট-নভেম্বর 2024 এবং এই সময়ে গবেষণার তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রণয়ন করা হয় এবং এই গবেষণায় কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে 100 দিন অর্থাৎ 2024 সালের 5 আগস্ট থেকে 16 নভেম্বর পর্যন্ত সময়ের তথ্য সংগ্রহ করা হয়েছে। আমরা গবেষণার ফলাফলে চলে যাচ্ছি। প্রথমে যে বিষয়টি ছিল রাজনৈতিক প্রেক্ষিত। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা লক্ষ্য করেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার ও নির্বাচনের রূপরেখা নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধন প্রদান করা হয়েছে, যার মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন এবং এবি পার্টি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে এই ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন না করা, মানবতা বিরোধী অপরাধী হিসেবে তাদের বিচার প্রক্রিয়া শুরু, ফ্যাসিলিটি দল ও জোটত্যাগ প্রকাশ্যে কর্মসূচি পালনের সুযোগ থাকবে না, এই মর্মে ঘোষণা দেওয়া হয়েছে। গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 7ই মার্চ সহ 8টি জাতীয় দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত হয়েছে। 33টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং 4টি ব্যাংক নোট থেকে শেখ মুজিবের ছবি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখা যাচ্ছে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটা বিতর্কিত। 8টি জাতীয় দিবস পালন না করার সিদ্ধান্ত সমালোচিত হয়েছে কোন পক্ষ থেকে। নিষিদ্ধ ঘোষণা সত্ত্বেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিছু রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের কার্যক্রম চলমান রয়েছে বলে দেখা যায় এবং অন্যান্য পেশা ও প্রতিষ্ঠানে দলীয় রাজনীতির বিষয়ে এখন পর্যন্ত কোনো অবস্থান লক্ষ্য করা যায়নি। প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে আমরা যদি প্রথমে দেখি নিয়োগ ও রদবদল ঘটেছে। কর্তৃত্ববাদী সরকার পতনের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য কর্মকর্তারা পদত্যাগ করেছেন বিপুল পরিমাণে। বিভিন্ন প্রতিষ্ঠানকে আওয়ামী লীগের প্রভাবমুক্ত করার অংশ হিসেবে প্রশাসনিক রদবদল করা হয়েছে, যার মধ্যে রয়েছে পদোন্নতি, পদায়ন, বাধ্যতামূলক অবসর, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ঘোষণা এবং পরবর্তীতে চুক্তি নিয়োগ। দেখা যাচ্ছে কোথাও কোথাও পদত্যাগের জন্য বাধ্য করা হয়েছে। কিসের ভিত্তিতে চুক্তিতে নিয়োগ করা হয়েছে তা পরিষ্কার নয়। নিয়োগ প্রক্রিয়ায় ক্ষেত্র বিশেষে সুনির্দিষ্ট মানদণ্ড ও স্বচ্ছতার ঘাটতি ছিল। কোনো ক্ষেত্রে স্বার্থান্বেষী গোষ্ঠীর চাপে গৃহীত সিদ্ধান্ত প্রত্যাহার বা পরিবর্তন করা হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা 32 করা হয়েছে এবং বিশেষ পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ 4 বার অবতীর্ণ হতে পারবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে পিএসসি থেকে নিয়োগের সুপারিশ পেয়েও বিগত সরকারের সময় চাকরি না পাওয়া 259 জন চাকরি প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে 43তম বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরেও 99 জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়। রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত মোট 369 জন উপপরিদর্শককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া 6টি বিশেষ ব্যাচের পুলিশ কর্মকর্তাকে রাজনৈতিক সংশ্লিষ্টতার যাতায়াত প্রক্রিয়া চলমান রয়েছে। দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে নিয়োগে বিপরীতধর্মী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অব্যাহতির সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার ঘাটতি নিয়ে বিতর্ক হয়েছে এবং রাজনৈতিক পরিচয়ে যাচাই বাছাইয়ের ভিত্তিতে নিয়োগ দেওয়া বা না দেওয়ার চর্চা এখনো অব্যাহত রয়েছে। সংস্কারের উদ্যোগের ক্ষেত্রে আমরা দেখছি 2 পর্যায়ে 10টি বিষয়ভিত্তিক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। প্রথম পর্যায়ে জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, সংবিধান, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার বিষয়ক কমিশন গঠন করা হয়েছে এবং দ্বিতীয় পর্যায়ে স্বাস্থ্য, গণমাধ্যম,
শ্রমিক অধিকার এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের ঘোষণা দেওয়া হয়। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামকরণে আইনি কাঠামো ঠিক করার জন্য কমিটি গঠন করা হয়েছে, তবে